যত বড় নেতা তত বড় চোর। তারা যেন তেন প্রকারেণ তারা আরও বেশি টাকা কামাবেন, তারা আঙুল ফুলে কলা গাছ হবেন, তারা দেশে বিদেশে অ্যাসেট বানাবেন, তারা বিভিন্নভাবে আরও ফুলবেন। সেই কার্যসিদ্ধি করার জন্য, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো স্বশাসিত সংস্থা, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট মেশিনারিকে ব্যবহার করা হচ্ছে। পরিবর্তন করে কি পেলে? পাঁচিল টপকানো এমএলএ। সুপ্রিম কোর্টে কিন্তু শিক্ষকদের চাকরির জন্য যাননি, সুপ্রিম কোর্টে গেছিলেন যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তটা না হয় সেইটা বলার জন্য। প্রথম থেকে চাল আর কাপড় ইচ্ছে করে গুলিয়ে দেওয়া হয়েছে। তৃণমূল হলো সেই সর্বভূক দল যারা খাটা পায়খানার টাকা অবধি ছেড়ে দেয় পঞ্চায়েত। সরকার, প্রশাসন তারা এটা বুঝিয়ে দিয়েছে যে লেখাপড়া করে কিছু হবে না, লেখাপড়া না করলেও চলবে, টাকাটা দিলে ঠিক কোনো না কোনোভাবে চাকরি তোকে আমি জুগিয়ে দেবো। ওয়াকফ বিল যা পাশ করানো হয়েছে পার্লামেন্টে, এটা একটা একদম টার্গেটেড বিদ্বেষমূলক কাজ হচ্ছে। তা মন্দিরের কমিটিতে বা চার্চের কমিটিতে অন্য কেউ, সেখানে তো মুসলমান থাকবে না, কিন্তু ওয়াকফের কমিটিতে নন মুসলিম কাউকে ঢুকিয়ে দেওয়া যায়। মমতা ব্যানার্জির আমলে ঘেটে ঘুটে গেল, এবং আমি তোমাকে বলছি এটা ইচ্ছে করেই করা হয়েছে। ইউসুফ পাঠানের মতো লোকেদেরকে নেতা মন্ত্রী, এমপি টেমপি এইসব করা হয়েছে যাতে করে এই গন্ডগোলটা দেখলে এরা ব্লাইন্ড আই দে ক্যান টার্ন আ ব্লাইন্ড আই। ডেফিনেটলি এই ব্রিগেড থেকে আমরা, এটা তো গেট টুগেদার নয়, ডেফিনেটলি এই ব্রিগেড থেকে আমরা আগামী বিধানসভা নির্বাচন সহ আগামী দিনের লড়াইয়ের উত্তাপ নিয়েই বাড়ি ফিরতে চাই, তার বার্তা নিয়ে বাড়ি ফিরতে চাই। জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লড়াইয়ের উত্তাপ, সেই উত্তাপ বৈশাখের উত্তাপের থেকে বেশি। মুক্তির লড়াইয়ের উত্তাপ নিয়ে আমরা 26-এর নির্বাচনের দিকে এগোবো, এবং সেইটাই আমাদের সকলের তাকিয়ে থাকার দিকে। আমি তোমাকে ধন্যবাদ জানাবো, তোমার দর্শক যারা আছেন তাদেরও এটা জানা উচিত, বোঝা উচিত। এই প্রশ্নগুলো আমরা, এই চর্চাগুলো রাজনীতির আলোচনায় আমরা এক্সপেক্ট করি। ভিডিওটি শুরু করার আগে মাইকনের সকল দর্শককে বাংলা নববর্ষের তৃতীয় শুভেচ্ছা। সকলের নতুন বছর খুব ভালো কাটুক। এই ভিডিওতে আমরা সাম্প্রতিক রাজনীতি নিয়ে, পশ্চিমবঙ্গের রাজনীতি নিয়ে আলোচনা করেছি, ওয়াকফ বিল নিয়ে, এসএসসি নিয়ে, এবং 26-এর বিধানসভা নির্বাচন কোন দিকে হতে চলেছে সেই সব কিছু নিয়ে আমরা এখানে আলোচনা করেছি। আমি এই ভিডিওতে চ্যাপ্টার অ্যাড করে দেবো যাতে আপনাদের পছন্দ মতো টপিকে চলে যেতে সুবিধা হয়। আর ভিডিওটি শুরু করার আগে সকলকে একটা ছোট্ট অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক করে, পরিচিতদের মধ্যে শেয়ার করে, এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। এবং এই ভিডিওর কি ভালো লাগলো বা আমরা আর কি নতুন করতে পারি সেটা কমেন্টে অতি অবশ্যই লিখে জানাবেন। আর এছাড়া আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম, মাইকনের ফেসবুক ইনস্টাগ্রাম পেজেও আমরা অনেক রকম ভিডিও কন্টেন্ট দিই, রিলস দিই, অনেক রকম আলাদা জিনিস দিই। তো সেগুলো দেখার জন্য আপনারা অতি অবশ্যই মাইকনকে ফলো করুন, ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজকে। তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সকলে সেখানেও ফলো করতে পারেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আমার আলোচনায় পেয়েছি বাম নেতা সৃজন ভট্টাচার্যকে। প্রথমে সৃজনকে নতুন বর্ষের, বাংলা নববর্ষের শুভেচ্ছা তোমাকে। নতুন বছর তোমার খুব ভালো কাটুক, এবং তোমাকে অনেকদিন বাদে আবার আমি আমাদের আলোচনায় পেয়েছি, তো তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। সৃজন, প্রথম যে প্রশ্নটা আমি তোমাকে করব সেটা হচ্ছে যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ জেনে গেছে যে এসএসসিতে একটা দুর্নীতি হয়েছে, এবং প্রায় 26,000 চাকরি, মানে শিক্ষক যারা কর্মরত ছিলেন সেই শিক্ষকদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের একটি রায়তে। এটা নিয়ে আমরা মোটামুটি রাজ্য রাজনীতি এই মুহূর্তে তোলপাড়, সবাই রাস্তায় তাদের মতো করে বিক্ষোভ করছে, তাদের প্রতিবাদ জানাচ্ছে বিরোধীদের পার্সপেক্টিভে, এটা আমরা মোটামুটি জানি। আমি সৃজন তোমাকে একটা প্রশ্ন করতে চাইছি, যেখানে মুখ্যমন্ত্রী বলছেন যে এসএসসি একটি স্বশাসিত সংস্থা, সুতরাং কি হয়েছে না হয়েছে আমি পুরো বিষয়টা জানি না। 3 মাসের মধ্যে নিয়োগ হবে, এটা বিকাশ ভট্টাচার্যের জন্যই এই নিয়োগটা এতদিন আটকে ছিল। 1 লাখ চাকরি রেডি রয়েছে, প্লাস 26,000, 3 মাসের মধ্যে এই পুরো 1,26,000-এর চাকরি হয়ে যাবে, এরকম একটা উনি আশ্বাস দিচ্ছেন। আবার তারপরে আমরা দেখছিলাম যে এসএসসি বলছেন যে 3 মাসের মধ্যে কতটা সম্ভব সেটা আমরা জানি না। আমি তোমাকে যে প্রথম প্রশ্নটা করবো সেটা হচ্ছে যে যদি এসএসসি একটি স্বশাসিত সংস্থা হয়, তাহলে কি মুখ্যমন্ত্রী তাদের সাথে, মানে সেই দপ্তরের সাথে কোনো রকম কথাবার্তা না বলে, আলোচনা না করে এই 1,26,000 চাকরি হয়ে যেতে পারে, এই কথাটা উনি বলতে পারেন? বা যদি বলতে পারেন, এর কি ভবিষ্যতে আবার আমরা কোনো একটা বেনিয়ম দেখবো না? মানে তুমি পুরো বিষয়টা কিভাবে দেখছো? এখন প্যাচে পড়েছেন, এখন মনে পড়েছে স্বশাসিত সংস্থা। না হলে তো সাধারণত পশ্চিমবঙ্গে
একটা গাছের পাতা নড়লেও সেটা ওনার অনুপ্রেরণাতেই হয়। উনি তো বলেছিলেন ডবল ডবল চাকরি দেব। যখন ডবল ডবল চাকরি দেব বলেছেন, যখন ওই কাঁচা ঢপটি মারছেন, তখন মনে পড়েনি যে এসএসসি স্বশাসিত সংস্থা, কারণ তখন তৃণমূল কংগ্রেসের ভোট দরকার। আর এখন প্যাচে পড়েছেন, এখন তৃণমূলটাকে আলাদা করতে হবে। সুতরাং এখন মনে পড়ছে যে এসএসসি স্বশাসিত সংস্থা। স্বশাসিত সংস্থা যা আছে সেই অর্থে দেখলে তো পুলিশ বলো, প্রশাসন বলো, কোনোটাতেই সেই অর্থে রাজনৈতিক দলের প্রভাব থাকার কথা নয়। কিন্তু পশ্চিমবঙ্গে প্রতিটি পরতে পরতে, প্রতিটি ক্ষেত্রে পাবলিক লাইফের, অ্যাডমিনিস্ট্রেশনের, শিক্ষা, স্বাস্থ্য, যে কোনো ডিপার্টমেন্ট এমনভাবে দলতন্ত্র তার ফাঁস এমনভাবে জেঁকে বসেছে। তৃণমূল কংগ্রেসের পকেটে টাকা ঢোকানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের মেশিনারিটিকে ব্যবহার করা হচ্ছে প্রতিটি ক্ষেত্রে। তৃণমূল কংগ্রেস দলটি, গোটা দলে সবাই চোর আমি কথা বলতে পারি না, কিছু নিশ্চয় সৎ কর্মী সমর্থক আছেন, কিন্তু নেতাদের মধ্যে মেজর অংশটা, যত বড় নেতা তত বড় চোর। তারা যেন তেন প্রকারেণ তারা আরও বেশি টাকা কামাবেন, তারা আঙুল ফুলে কলা গাছ হবেন, তারা দেশে বিদেশে অ্যাসেট বানাবেন, তারা বিভিন্নভাবে আরও ফুলবেন। সেটা সেই কার্যসিদ্ধি করার জন্য, তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য পশ্চিমবঙ্গের যে কোনো স্বশাসিত সংস্থা, সরকারি যে কোনো প্রতিষ্ঠান, ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট মেশিনারিকে ব্যবহার করা হচ্ছে। সুতরাং এসএসসিকেও ব্যবহার করা হয়েছে, তার পরতে পরতে এমন সব লোক ঢোকানো হয়েছে। গোটা শিক্ষা ব্যবস্থাটা, এই কল্যাণময়, শান্তিপ্রসাদ, ঘাড়ের ওপরে পার্থবাবু, ওখানে মানিকবাবু, এখানে ওই যে লোকটা কি জানি, যার সম্পর্কে বাজারে ছড়িয়ে গেল যে পরিবর্তন করে কি পেলে, পাঁচিল টপকানো এমএলএ, ও এই সব যা যা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, কুন্তল, শান্তনু, হৈমন্তী, শতরঞ্জন, চোররঞ্জন, এই সব মিলিয়ে ঝুলিয়ে আসলে তৃণমূল কংগ্রেস তারা কুক্ষিগত করেছে, করায়ত্ত করেছে, ঘাড়ে চড়ে বসেছে যে কোনো সরকারি প্রতিষ্ঠানে এবং স্বশাসিত সংস্থা, এবং তাকে ব্যবহার করে এক্সট্র্যাক্ট করেছে মানি মেকিং মেশিনারি হয়ে গেছে তৃণমূলের জন্য এই সরকারি প্রতিষ্ঠানগুলো। ফলত এই এসএসসির ক্ষেত্রেও তাই হয়েছে। এখন প্যাচে পড়েছেন, সকলে জানে 2016 সালে তো এই প্যানেল বাতিলের কথা তো অনেক দিন ধরে হচ্ছে, কলকাতা হাইকোর্টে অনেক দিন ধরে হচ্ছে। তাহলে তখন থেকে বারবার শিক্ষকদের বুঝিয়ে গেছেন, ভুল বুঝিয়ে গেছেন যে আমার ওপর ভরসা করো, আমি দেখে নিচ্ছি ব্যাপারটা, আমি দেখে নিচ্ছি। সুপ্রিম কোর্টে কিন্তু শিক্ষকদের চাকরির জন্য যাননি, সুপ্রিম কোর্টে গেছিলেন যাতে ক্যাবিনেটের বিরুদ্ধে তদন্তটা না হয় সেইটা বলার জন্য। প্রথম থেকে চাল আর কাকড় ইচ্ছে করে গুলিয়ে দেওয়া হয়েছে। এই যে 3 ইডিয়টসের ওই বিখ্যাত সিনটা মনে আছে তোমার, যে আমির খান পরীক্ষা দিচ্ছেন, 1 মিনিট বেশি হয়ে গেছে ঘন্টা পড়ার পরে, পেপার ইনভিজিলেটর বললেন যে আমি খাতা জমা নেব না। তখন আমির খান খুব চোখ পাকিয়ে বললো যে আপনি কি জানেন আমি কে, আমার রোল নাম্বার জানেন আপনি? বললো না। তখন গোটাটা ঘেটে দিল, এবার তুমি খোঁজো, তুমি খাতা জমা নেবে না বলছিলে। তাহলে সেই একই রকমভাবে ইচ্ছে করে গোটাটা ঘেটে দেওয়া হয়েছে, চাল কাকড় একসাথে করে দেওয়া হয়েছে, যোগ্য অযোগ্য, স্বচ্ছ অস্বচ্ছ আলাদা যাতে করা না যায় তার বন্দোবস্ত করা হয়েছে। যে কারণে মিরর ইমেজ পাওয়া যাচ্ছে না, যে কারণে ওএমআর শিট ধ্বংস করা হয়েছে সংরক্ষণ না করে, যে কারণে উত্তরপ্রদেশের একটা লোকের বাড়ির ছাদের ওপরে এইসব কাগজপত্র পাওয়া গেছে। কারণ এলোমেলো করে দেওয়া, লুটে পুটে খাই, তৃণমূলের পকেট ভরবে, তৃণমূলের নেতাদের পকেট ভরবে। এই তো কয়েকদিন আগে মাত্র, এখন আমাদের প্রবলেম হয়ে গেছে, এত হিন্দু মুসলমান ঢুকে পড়েছে চারপাশে, এই কথাগুলো মিস হয়ে যায়। কালীঘাটের কাকুর বয়ান বলে যা বেরোলো মিডিয়ায়, তার মধ্যে তো ভাইপো টাইপো সব ধরা আছে, কত টাকা চাইছে, কি করছে। পার্থদা খুব লোভী, অভিষেক এত টাকা চাইছে না, সেখানে আবার একজন অভিষেক ব্যানার্জির নাম উঠেছে, যেখানে আবার অভিষেক ব্যানার্জি আইনজীবী এফিডেভিট করে মানে কোর্টে গিয়ে বলেছেন হলফনামা দিয়েছেন না ইনি সেই অভিষেক। আরে ওই তো সেটা বলেছেন, কারণ তাহলে আবার দিল্লির কানেকশনটা বুঝতে হবে। বড় ফুল ছোট ফুল, বড়ে মিয়া ছোটে মিয়া সুবহান আল্লাহ, দুজনের সেটিং বুঝতে হবে। কেন অভিষেক ব্যানার্জি জনৈক অভিষেক ব্যানার্জি হয়ে গেছেন, লাপাতা, বাকি কোনো তার আগা মাথা কিছু নেই। তাহলে সেইগুলো সকলে এগুলো বোঝে। আমি তুমি যা আলোচনা করছি এটা পাবলিক বোঝে না, সাধারণ মানুষ বোঝেন না তা না। বিলক্ষণ বোঝেন, সেটিং আছে, বিলক্ষণ বোঝেন। এই সেটিংয়ের জন্যই আরজি করের ওই রকম নৃশংস ঘটনা ঘটানোর পরেও সন্দীপ ঘোষ ছাড়া পেয়ে গেল মাঝপথে, সিবিআই তদন্ত ঝুলিয়ে দিল। সেই রকমই মানুষ বিলক্ষণ এটাও বোঝেন, এই 26,000 বা তার আগের বিভিন্ন ধরনের এই ধরনের দুর্নীতি, সারদা বলো, নারদা বলো, 100 দিনের কাজ বলো, স্বাস্থ্য বলো, শিক্ষা বলো, কোনো কিচ্ছু তো ছাড়েনি। তৃণমূল হলো সেই সর্বভুক দল যারা খাটা পায়খানার টাকা অবধি ছেড়ে দেয় পঞ্চায়েতে। তা শিক্ষা টিক্ষা এইসব তো অনেক বড় ব্যাপার। এই গোটাটা
হচ্ছে তৃণমূলের নেতাদের পকেট ভারী করতে, এবং সিবিআই, ইডি, প্রশাসন, দিল্লির মাথারা তাদের বদান্যতায় এই চুরিটা হচ্ছে। সৃজন, আমি তোমাকে একটা প্রশ্ন করব, এটা শুধু রাজনীতির জায়গা থেকে করছি না, এটা আমার মনে হলো, আমি একটু, তুমি এটা বলো। আমরা সকলে, তুমি নিজে ছাত্র রাজনীতি করে উঠেছো, প্লাস তুমি নিজে মানে পড়াশুনো, আমরা সকলেই ছোটোবেলায় পড়াশুনো করেছি, রাজনীতি করি না করি। আমি বলছি, ধরো এই যে প্রথমে আমরা দেখছিলাম, এবছরও আমরা দেখেছি এইচএসে স্টুডেন্টদের ড্রপ আউটের সংখ্যা বাড়ছে, অ্যাডমিট কার্ড তুলে ছাত্ররা পরীক্ষায় বসছে না। মাধ্যমিকে ড্রপ আউটের সংখ্যা বেড়েছে, মানে মাধ্যমিকে যেখানে আমরা আগে শুনতাম যে আগের বছরের থেকে এবছর এত হাজার বেশি বা এত লাখ বেশি, এবার আমরা দেখেছিলাম প্রায় 2 লাখ মতো কম। আমি বলছি, একদিকে এই মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমে যাওয়া, স্কুল কলেজগুলোতে সিট ভর্তি না হওয়া, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে একদম যে স্কুলে যেখানে গরিব ছাত্ররা সেখানে পড়াশুনো করতে যায়, এই শিক্ষকরা যেখানে চাকরি করতেন, গরিব ছাত্ররা পড়াশুনো করতে চায়, সেখানে একটা অনিশ্চয়তা তৈরি হওয়া। কোথাও কি মানে তোমার মনে হচ্ছে যে এরপরে যেটা আমরা বলতাম যে একটা মন্বন্তর হয়, দুর্ভিক্ষ হয় খাবার না পেলে, কোথাও কিন্তু মানে 5 বছর বাদে, 10 বছর বাদে, 15 বছর বাদে, সরকার তো আসবে যাবে সেটা আলাদা কথা, কিন্তু এই 10 বছর 15 বছর বাদে একটা শিক্ষার ক্ষেত্রে কি একটা দুর্ভিক্ষর মানে অপেক্ষা করছে? মানে এইভাবে যদি ছাত্র, শিক্ষক সব একটা শিক্ষা বিমুখ হতে শুরু করে, কিভাবে দেখো পুরো বিষয়টা, যদি এটা নিয়ে একটু বলো। আমি তোমাকে ধন্যবাদ জানাবো, তোমার দর্শক যারা আছেন তাদেরও এটা জানা উচিত, বোঝা উচিত। এই প্রশ্নগুলো আমরা, এই চর্চাগুলো রাজনীতির আলোচনায় আমরা এক্সপেক্ট করি। আমি তোমাকে ধন্যবাদ জানাবো যে তুমি এই ধরনের একটা প্রশ্ন আমাকে করলে। এখন এই কথাগুলো পিছনে চলে গেছে, সামনে চলে এসেছে হিন্দু বীর শুভেন্দু আর মুসলমান বীর সিদ্দিকুল্লাহ। হ্যাঁ, মানে ওটাই, মানে এবং তার ফলে গিয়ে যেটা হয়েছে যে আমরা একজন কাউন্সিলর, পঞ্চায়েতের নেতাও, তাদেরকে আমরা ভোট দিই কেন? আমার প্রাত্যহিক জীবনটা যাতে আরেকটু সহজ হয়, আরেকটু বড় হলে আমরা একটা এমএলএ, এমপি, সরকার এইসব বানাই কেন? আমার প্রত্যেক দিনের জীবন জীবিকার সমস্যার ক্ষেত্রে যাতে সরকার সহায়ক হয়। সেই গোটা আলোচনাগুলো অ্যাবসেন্ট হয়ে গেল আমাদের ন্যারেটিভ থেকে, এবং সেখানে ঢুকে পড়লো বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় চর্চার বিষয়। আমাদেরও তো যথেষ্ট এই মানে কি বলবো, এটা তো চিন্তার বিষয়। পশ্চিমবঙ্গে 8,000 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, তারপরে আরও 3,000 স্কুল মার্চ করিয়ে দেওয়ার কথা বলছে। কিছুদিন আগে রিপোর্টে বেরিয়েছিল 6,000 স্কুল একজন মাত্র শিক্ষক নিয়ে চলছে, দিল্লির সরকারের রিপোর্টে বেরিয়েছিল। তুমি যদি দেখো ড্রপ আউট, এই এত সরকারি প্রকল্প ইত্যাদির বিজ্ঞাপন, অথচ নাবালিকা বিবাহে আমাদের রাজ্য দেশের প্রথম 3টে রাজ্যের মধ্যে ঘোরাফেরা করছে। আমাদের রাজ্য এবং নাবালিকা বিবাহী শুধু থেমে নেই, নাবালিকা বিবাহের পরে গার্হস্থ্য হিংসা, যে মেয়েগুলোর বিয়ে হচ্ছে তারা গার্হস্থ্য হিংসার শিকার হচ্ছে। পশ্চিমবঙ্গ দেশের মধ্যে 1 নম্বর। সব মমতা ব্যানার্জির আমলে কোনো না কোনো বছরে ঘটেছে। ধর্ষণ, নির্যাতন ইত্যাদি তো আছেই। এইসব পরিযায়ী শ্রমিক, বিশেষত SC ST মাইনরিটি এরিয়া, কোভিডের সময় একটা হিসেব বেরিয়েছিল, আমার মনে আছে, সব থেকে বেশি কম বয়সী ছেলেদের পরিযায়ী শ্রমিক হিসেবে বেরিয়ে যাওয়ার ট্রেন্ড হচ্ছে মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, 3টে মাইনরিটি ইনফেস্টেড এলাকা। অথচ মমতা ব্যানার্জি নাকি সংখ্যালঘুদের বিরাট উন্নয়ন করেছে। অর্থাৎ স্কুল বন্ধ হচ্ছে, পাবলিক সেক্টর, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে, তার মধ্যেও ওয়ার্স্ট অ্যাফেক্টেড হচ্ছে ছাত্রীরা, SC ST মাইনরিটি, যারা সমাজের প্রান্তিক অংশ, যারা সমাজে পরিচিতির কারণে অলরেডি অত্যাচারিত অংশ। তাহলে এই যে বিপুল ড্রপ আউট, তুমি উচ্চশিক্ষায় চলে এসো, তুমি দেখবে 15-20টা কাউন্সিলিংয়ের পরেও কলেজগুলোয় অনার্সের সিট পড়ছে না। শুধু স্কুলের ড্রপ আউট নয়, স্কুলের ড্রপ আউটের তো ভয়ানক চেহারাটা বোঝা যাচ্ছে। 3 বছর আগে, 2 বছর আগে মাধ্যমিক পরীক্ষার্থী 4 লক্ষ এক ধাক্কায় কমে গেল। আমরা সবাই গেলাম, সরকারের সাথে অনেক কাণ্ড কারখানা করে মিটিং করতে গেলাম, দাবি দাওয়া জানাতে গেলাম। শিক্ষামন্ত্রী বললেন সব আসলে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়তে যাচ্ছে, তো তাই বোধহয় স্কুল উঠে যাচ্ছে। বাহ, কি সহজ বাক। এই বছর তুমি দেখবে উচ্চ মাধ্যমিকে 3.25 লাখ পরীক্ষার্থী কমে গেছে। তাহলে স্কুলের ক্ষেত্রে এই ড্রপ আউট, কলেজে গিয়ে তুমি দেখবে সিট ফাঁকা থেকে যাচ্ছে, 10-15টা 20টা কাউন্সেলিংয়ের পরেও পড়তে আসছে না। কোথায় যাচ্ছে আমাদের ছেলেমেয়ে? তারা কি করছে? তারা কি অপরাধ প্রবণ হয়ে যাচ্ছে? সব কটা ছেলেমেয়ে ক্লাস 8-এর পরে বিড়ি খেয়ে বকে গিয়ে স্কুল ছেড়ে পালিয়ে গেল তা তো নয়। একটা বিপুল অংশ তারা লেখাপড়া করার ইচ্ছা থাকা সত্ত্বেও আইদার লেখাপড়ায় থাকতে পারছে না, কাজের চাপে চলে যাচ্ছে, অথবা আরও ডেঞ্জারাস যেটা হতে পারে যে সরকার, প্রশাসন তারা এটা বুঝিয়ে দিয়েছে যে লেখাপড়া করে কিছু হবে না,
লেখাপড়া না করলেও চলবে, টাকাটা দিলে ঠিক কোনো না কোনোভাবে চাকরি তোকে আমি জুটিয়ে দেবো। অন্য অসৎ উপায় মানে গাড়ি ঘোড়া চড়ার জন্য লেখাপড়া করাটা এখন আর ম্যান্ডেটারি নয়, এটা যদি বুঝিয়ে দেওয়া হয় তাহলে ন্যাচারালি লেখাপড়ার প্রতি আগ্রহ আরও কমবে। এবং তার সাথে তুমি যুক্ত করো এই জাতীয় শিক্ষানীতি, বিজেপির, তৃণমূলের রাজ্য শিক্ষানীতি, এদের সামগ্রিক প্ল্যানিং, যে ছেলে মেয়েদেরকে আমরা ইনডেপথ স্টাডি সম্পর্কে নিরুৎসাহিত করব, ভাবনা চিন্তা উদ্রেককারী পড়াশোনা সম্পর্কে আমরা নিরুৎসাহিত করব, কোনো মতে কাজ চালিয়ে দেওয়ার মতো একটা সুপারফিশিয়াল কিছু পড়িয়ে দিলাম, কিছু একটা হাতে কি বলবো, আলটিমেটলি যখন বেরোলো একটা সার্টিফিকেট নিয়ে সেমি স্কিল্ড লেবার। এই যে সামগ্রিকভাবে লেখাপড়ার জগৎটিকে অদক্ষ সস্তার শ্রমিক বানানোর কারখানা বানানো হচ্ছে এবং বিপুল অংশ ড্রপ আউট হয়ে যাচ্ছে, লেখাপড়ার ফি বাড়ছে, যে কজন টিকে থাকতে পারছে তাদের জন্য ফি বাড়ানো হচ্ছে, স্কলারশিপ ফেলোশিপ কমিয়ে দেওয়া হচ্ছে, ইত্যাদি ইত্যাদি, সো অন অ্যান্ড সো ফোর্থ। এইটা নিয়ে চর্চা করার জায়গাটা তো বিধানসভা, এইটা নিয়ে চর্চা করার জায়গাটা তো লোকসভা, এইটা নিয়ে চর্চা করার জায়গাটা তো সমাজে জনমত গঠন করার জায়গাটা তো সন্ধ্যেবেলা টিভি ডিবেটগুলো। তুমি শেষ কবে বিধানসভায় এগুলো নিয়ে আলোচনা হওয়ার কথা শুনেছো? বিধানসভায় হিন্দু বিধায়ক মুসলিম বিধায়ককে বলছে তোকে চ্যাংদোলা করে ফেলে দেবো। তুমি শেষ কবে এই যে ঘন্টাখানেক আলোচনাগুলো হয় টিভিতে সন্ধ্যেবেলা, শেষ কবে মিড ডে মিলের দুরবস্থা নিয়ে আলোচনা শুনেছো? তাহলে আমি এই নিয়ে তৃতীয়বার তোমাকে ধন্যবাদ জানালাম যে এই আলোচনাগুলো বেশি বেশি করে তোমরা, বিশেষত যারা ইন্ডিপেন্ডেন্ট পোর্টাল, সংবাদ মাধ্যম নিজেদের মতো করে গণমাধ্যম চালাচ্ছ, তোমরা এই আলোচনাগুলো মানুষের কাছে নিয়ে এসো। তাতে করে সিপিএম সম্পর্কে 3টে সমালোচনা থাকুক, তাতে করে কিছু মানুষ বলুন যে হ্যাঁ এই সিপিএম অমুক করেছিল তমুক করেছিল, আমরা মেনে নেব, যেগুলো মেনে না নেওয়ার তর্ক করব। কিন্তু এই যে রাজনীতির ভাষ্য থেকে শিক্ষা, কাজ, স্বাস্থ্য, ফসলের দাম, শ্রমিকের মজুরি, ব্যাপারগুলো উড়ে গেল আর চলে এলো কি বলে ছাবা ও সম্বাজি কি করেছিল, কবে কি করেছিল, তাও একগুচ্ছ গাঁজাখুরি গল্প এনে চলে এলো বাংলাদেশের কবে কি করেছিল, 3 লক্ষ নাকি মেয়ে পাচার হচ্ছে, তারপরে কোর্টে গিয়ে যাওয়ার পরে জানা গেল 3 জন হয়েছে। এই যে ননসেন্স। এবং এতে তৃণমূল বিজেপি এটায় গিভ ইন করছে, ইন্ডালজ করছে, কারণ তৃণমূল বিজেপির এতে লাভ আছে, জনগণের ক্ষতি, তৃণমূল বিজেপির লাভ। আসল ইস্যুগুলো বাইরে থেকে আলতু ফালতু ইস্যু নিয়ে সারাক্ষণ মানুষ মেতে থাকে। তুমি লোকসভার ইস্যুর কথা বললে, আমরা জানি সাম্প্রতিক লোকসভায় ওয়াক অফ বিল নিয়ে মানে বিল অ্যামেন্ডমেন্ট বিল হয়েছে, পাস হয়েছে, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, বিশেষ করে এই মুহূর্তে যখন আমরা এই ভিডিওটা করছি তখন মুর্শিদাবাদের কিছু এলাকা, শামশেরগঞ্জ সহ কিছু এলাকা যথেষ্ট একটা উত্তেজনা প্রবণ হয়ে রয়েছে, যেখানে পুলিশ রয়েছে এবং সব কিছু। আমি বলছি যে আমি তোমাকে আবারও সেই সেম প্রশ্নটা করবো যে ওয়াক অফ বিল ঠিক না ভুল সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু আমি বলছি যে এই বিলটার বিরোধিতা করে, এবং আমি আবারও তোমাকে একটা প্রথম যে প্রশ্নটা করবো যে মুখ্যমন্ত্রী বললেন এই বিল মানি না, পশ্চিমবঙ্গে এই বিল আমরা হতে দেবো না। আমি বলছি একজন সাংবিধানিক প্রধান কি এই কথা বলতে পারেন যে, বা প্রশাসনিক প্রধান এই কথা বলতে পারেন যে যেটা সুপ্রিম কোর্টে পাস হয়েছে, মানে আমি আগের বিলের ক্ষেত্রেও বললাম, এসএসসির ক্ষেত্রেও উনি বললেন যে আমার এই বিলের মানে ঠিক মনে হয়নি বা আমি এই বিলটাকে মেনে নিতে পারছি না, ওয়াকফের ক্ষেত্রেও বললেন আমি মেনে নিতে পারছি না, অথচ যখন বিলের সব মানে এগেনস্টে ভোটাভুটি হলো তখন 3 জন সাংসদ অনুপস্থিত। আমি বলছি যে এই বিষয়টা, এবং তারপরে উনি বিরোধী হিসাবে রাস্তায় নামলেন, সেটা উনি নামতেই পারেন রাজ্য মানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে। তারপরে আমরা দেখলাম যে পুলিশ সেখানে মানে যথেষ্ট তৎপর কিনা আমরা বলতে পারছি না, সেখানে বিএসএফ নামলো, এবং তারপরে আবারও সেই পুলিশ ভার্সেস বিএসএফের ব্যাপারটা চলে এলো। পুলিশ বলছে বিএসএফ বাড়িতে ঢুকে অত্যাচার করছে, বিএসএফ বলছে পুলিশ তো আমাদের সঙ্গে কোঅপারেশন করছে না। আমি বলছি কোথাও সাধারণ মানুষ বিপদে পড়ছেন, এবং এমএলএরা, ওই তুমি যেটা আগেরবার বললেন এমএলএ পাঁচিল টপকে, সেই এখানেও আমরা দেখলাম যে এক এমএলএ তিনি ফারাক্কা থাকেন, তিনি চলে গেছেন পরিবার নিয়ে। আমি বলছি ওখানকার সাংসদ যিনি, তিনি দুপুরবেলা চা খাচ্ছেন, এমএলএ পালিয়ে যাচ্ছেন। আমি বলছি তারা তো অভিভাবক, তাদের তো সামনে থেকে এটার প্রতিবাদ করা উচিত, যেই সমস্যা তৈরি করে থাকুক না কেন। কীভাবে দেখছো পুরো বিষয়টাই ওয়াক অফ নিয়ে যেটা হচ্ছে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে? 1 নম্বর হলো ওয়াক অফ বিল যা পাশ করানো হয়েছে পার্লামেন্টে, এটা একটা একদম টার্গেটেড বিদ্বেষমূলক কাজ হয়েছে। ভারতে রেল এবং ডিফেন্স বাদ দিলে সব থেকে বেশি সম্পত্তি, ল্যান্ডের সম্পত্তি হচ্ছে যদি কারুর থাকে সেগুলো ওয়াক অফ সম্পত্তি, সেইটা কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার প্ল্যান। সুতরাং সেইটাকে এনশিওর করার জন্য মুসলিমদের ধর্মীয় যা রীতিনীতি আছে সেটাকেও আক্রমণ করার মতো
বিভিন্ন রকম কায়দা কানুন এরা ফেঁদেছে। মন্দিরের কমিটিতে তো মুসলমান থাকে না, তো আমাদের দেশে স্বতঃসিদ্ধ, এবং এ তো একদম মানে এটা মেনে নেওয়া, সবাই মিলে এটা মেনেই মিলেমিশে আছি। তুমি তোমারটা রাখো, আমি আমারটা রাখি, ঠিক আছে, আমরা সহাবস্থানে থাকবো, ইউনিটি ইন ডাইভার্সিটি। তা মন্দিরের কমিটিতে বা চার্চের কমিটিতে অন্য কেউ, সেখানে তো মুসলমান থাকবে না, কিন্তু ওয়াকফের কমিটিতে নন মুসলিম কাউকে ঢুকিয়ে দেওয়া যাবে। ওই কোনটা ওয়াকফ সম্পত্তি কোনটা নয় সেইটা বলার জন্য ডিএমকে ধরে আনতে হবে। ডিএম এতদিন পর্যন্ত ওয়াকফের লোকেরা বলতো ওয়াকফের এই সম্পত্তিটা আমাদের, জানা ওয়াকফের নির্দিষ্ট দান। ডিএম এসে এখন যদি সরকার বলে, মোদী সরকার বলে অমুক জমিটা আমার, ডিএম কোন দিকে যাবে? সে মোদির কথা শুনবে না ওয়াকফের কথা শুনবে? তাহলে বিভিন্ন তাল করে জমি দখল করার চেষ্টা হচ্ছে। এবং এইটা কিন্তু খুব, তুমি খুব ধর্মীয় রীতিনীতি, মানে খুব যে একটা নতুন কিছু প্রোগ্রেসিভ হলো, ইসলামিক যা আইন কানুন ছিল সেগুলো সব মধ্যযুগীয়, আর নতুন যা হলো সেটা বিরাট প্রোগ্রেসিভ, এমনটা ভেবো না। এই একটা যা এই বিলে যা বলেছে, এর আগেও পর্যন্ত ছিল যে অন্তত 2 মহিলা রাখতে হবে, এখন লিখে দিয়েছে 2 মহিলা থাকবে, মানে 2-এর বেশি আর রাখা যাবে না। এটা সামনের দিকে গেলো না পিছনের দিকে গেল? এই যে বিভিন্ন রকম কাণ্ডকারখানা করে, এটা আসলে এক হলো ওয়াকফের জমি দখল করা, আর 2 হলো ওয়াকফের জমি দখল করার মাধ্যমে এই ঠিক কাশ্মীরের ক্ষেত্রে যেটা হয়েছিল, 370 বলে সব বাতিল হলো না, শুধু ওই একটা জায়গায় অ্যামেন্ডেড হলো যে জমি এখন থেকে নন কাশ্মীরিরা কিনতে পারবে। তাহলে সেইটাকে দেখিয়ে চারপাশে দেখানো হলো, দেখো কাশ্মীরি জঙ্গি, কাশ্মীরি মুসলমান, তাদেরকে আমরা সাইজ করে দিচ্ছি। আসলে ভিতরে ভিতরে কি করা হলো, কাশ্মীরের জমি আম্বানি যাতে ডাল লেকের ধারে জমি কিনতে পারে তার ব্যবস্থা করা হলো। সেম হিয়ার, ওয়াকফের জমি অন্য লোকের হাতে যাতে যেতে পারে, ওয়াকফের সম্পত্তি অন্য লোকের হাতে যাতে যেতে পারে তার বন্দোবস্ত করার চেষ্টা হচ্ছে। ভাবখানা দেখানো হচ্ছে যে আমরা মুসলমানদের দাবি রাখছি। আচ্ছা, সেটার জন্য যা যা করা সেই রকম আর কি করা হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে তৃণমূল কংগ্রেস তারা বিরাট লড়ছে, লড়কেলেঙ্গে। তাদের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, তাকে ছেড়ে দেওয়া হলো, সে তার লোকজন নিয়ে বাসের মাথায় চড়িয়ে দিল, গেরুয়া পতাকা খুলিয়ে দিল, 2 জায়গায় ঝগড়াঝাটি বাঁধিয়ে দিল, দাঙ্গা করানোর চেষ্টা হলো, গন্ডগোল হলো। তুমি কারেক্টলি বললে, তা যেদিন পার্লামেন্টে ভোটাভুটি সেদিন শতাব্দী রায়, দেব, আরও কি কি কারা জানি ভোট দিতে গেলেন না কেন ওয়াকফের বিরুদ্ধে? এই এক নাটক আমরা দেখেছিলাম সিএ এর সময়, জিএসটির সময়। মুখে বললেন সিএ এর সময়, বললেন কে কে ছি ছি, মিছিল করলেন বড়, এদিকে ভিতরে ভিতরে ডিটেনশন ক্যাম্পের অর্ডার চলে গেল। যেদিন পার্লামেন্টে ভোটাভুটি সেদিন 8 জন এমপি অনুপস্থিত। তার মানে প্রথমত এতে আরেকবার প্রমাণিত হচ্ছে কেন ভাইপো বাইরে আছে, কারণ তৃণমূল বিভিন্নভাবে লুকিয়ে চুরিয়ে বিজেপিকে সহযোগিতা করার জন্য যা যা করার সবটা করে চলেছে, নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, তৃণমূল ধরো আরজি করের আন্দোলনে বিজেপিকে বাদ দিয়ে একটা তৃণমূল বিরোধী পরিসর মানুষ নিজের মতো করে তৈরি করে ফেলেছে। পশ্চিমবঙ্গের ভোটটা এই যে সিপিএম কংগ্রেস পিছিয়ে যাচ্ছে, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরীরা হেরে যাচ্ছে, তার কারণ তো এদের রাজনীতিতে ভুল আছে বলে তা নয়। তার কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এরা যেই কথাগুলো নিয়ে আসতে চান, যে কথাগুলো তুমি প্রশ্ন করলে বলে আমি তোমায় ধন্যবাদ জানালাম, সেই কথাগুলো সরিয়ে দিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতির মূল স্রোতে, তার ন্যারেটিভে, তার চর্চার টপিক হিসেবে হিন্দু মুসলমান, বাঙালি বিহারি, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ, এপার বাংলা ওপার বাংলা, এই দিয়ে যাতে ভরিয়ে রাখা যায়, এই চেষ্টায় তৃণমূল বিজেপি আছে। এবং এতে করে এরা জানে যে এই পোলারাইজেশন হলে আমাদের দুজনেরই লাভ আছে। নিজেরা রাত্রিবেলা ফোন করে নিয়ে বলবে তুই হিন্দুটাকে ধর, আমি মুসলমানটাকে ধরছি। এই করে করেই 19-এর ভোটটা করেছে, 21-এর ভোটটা করেছে, 24-এর ভোটটা করেছে। লোকাল ভোটে এই ঝগড়াঝাটিগুলো করতে পারে না, ওই জন্য দেখবে পৌরসভা পঞ্চায়েত ভোটে সিপিএম কংগ্রেসের রেজাল্ট ভালো হয়, কারণ স্থানীয় ফ্যাক্টরের ভোট, সেখানে গিয়ে এই পোলারাইজেশন সবটা কাজ করে না। তখন স্থানীয় ইস্যুস, কোন লোকটা ক্যান্ডিডেট দাঁড়ালো, রুজি রুটির প্রশ্ন, পঞ্চায়েতের প্রশ্ন, পৌরসভার প্রশ্ন, এগুলো অনেক লাইভলিহুড ইস্যু তখন প্রধান হয়ে যায়। কিন্তু যেই বড় ভোট আসছে, বিধানসভা লোকসভার ভোট আসছে, এরা এটাই করছে। এই এখন কার্তিক মহারাজ আর হুমায়ুন কবির দাঁত খেলিয়ে ছবি তুলছে, কিন্তু এরা দুজন মিলে বেলডাঙ্গায় দাঙ্গাটা করালো বলে মোহাম্মদ সেলিম আর অধীর চৌধুরী হেরে গেলেন, হারার কথা ছিল না। তাহলে এই পোলারাইজেশন তৃণমূল বিজেপি দুজনেই চায়। আরজি করের সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে এই ধর্মীয় সাম্প্রদায়িক, আমি ধর্মীয় শব্দটা ব্যবহার করি না, সাম্প্রদায়িক দাঙ্গাবাজদের পোলারাইজেশন, তোলাবাজদের পোলারাইজেশন ভেঙে দিয়েছিলেন। সেইটার প্রমাদ গণার পরে
বিজেপি গুতোগুতি করে ঢোকার চেষ্টা করলো, কিন্তু পারলো না। জুনিয়র ডাক্তাররা গো ব্যাক বলে দিল, মানুষ গো ব্যাক বলে দিলেন। তখন বিজেপিরও একটা আশঙ্কা হলো যে তাহলে কি আমরা গ্রাউন্ড লুজ করছি। আর তৃণমূলও ভয় পেল যে আচ্ছা বিজেপিটা যদি চলে যায়, প্রধান বিরোধী হিসেবে যদি বামপন্থীরা, কংগ্রেস আরও কেউ উঠে আসে, তাহলে আমরা এই পোলারাইজেশনের খেলা খেলতে পারবো না। তখন আরজি করের পরে পরেই প্রথম অস্ত্র পাওয়া গেল, বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে। হিন্দুদের বিশ্বগুরু 56 ইঞ্চি, যিনি অ্যাকচুয়ালি কথা বললে, যিনি আন্তর্জাতিক স্তরে চাপ তৈরি করলে বাংলাদেশের হিন্দুদের মার খাওয়া বন্ধ হতো, তিনি একটা কথাও বললেন না। কারণ তার গুজরাটের দেশওয়ালি ভাই গৌতম আদানি, তার বিদ্যুতের ব্যবসা আছে বাংলাদেশে। ইউনুসকে খোঁচালে যদি আদানির ব্যবসা ঘেটে যায়, সুতরাং তিনি বাংলাদেশের হিন্দুরা মার খাচ্ছে। নরেন্দ্র মোদীকে আজ অব্দি তুমি নট আ সিঙ্গল ওয়ার্ড, একটা কমেন্ট করতে দেখবে না নরেন্দ্র মোদী বা অমিত শাহদের। হিন্দুরা মার খাচ্ছে, খাক। কিন্তু শুভেন্দু অধিকারীকে এখানে চ্যাং ব্যাং তাসা পার্টি সমেত ছেড়ে দেওয়া হলো, তুই গিয়ে পেট্রাপোলে লাভঝাপ করবে, যাতে করে হিন্দুদের মার খাওয়া নিয়ে ভারত, পশ্চিমবঙ্গে বিজেপি ভোট জোটাতে পারে। বাংলাদেশের হিন্দুরা মার খাক, ওটা যত বেশি মার খাবে আমরা এখানে তত বেশি ভোট পাবো। এই হলো বাংলাদেশ একলট হলো। তারপরে বাংলাদেশের পরে একটু বাংলাদেশটা থিতিয়ে আসতেই মাঝখানে এইসব চাকরি বাকরি এইসব ইস্যু, মাঝে মধ্যে 100 দিনের কাজ, টাকা আটকে রেখেছে, এইসব আসছে। আবার নতুন করে আরেক লট সাম্প্রদায়িক টেনশন তৈরি করার চেষ্টা হলো রামনবমীকে কেন্দ্র করে সব বিজেপির নেতারা তাবড় নেমে পড়লো এবং একেবারে হুঙ্কার, দেখে নেবো, মেরে দেবো, কেটে দেবো। কোনো দরকার নেই। কিন্তু রামনবমী বাংলার উৎসব না। সুজন চক্রবর্তী একদম ঠিক বলেছেন, বাঙালির সাথে কোনো সম্পর্ক নেই রামনবমী। ওই রামরাজা তলায় আমরা দেখতাম ছোটবেলা হতো এরকম একটা দুটো জায়গায়, আদারওয়াইজ আমরা দুর্গা পুজো করে দেখে বড় হয়েছি, আমরা জগদ্ধাত্রী পুজো দেখেছি, কালী পুজো দেখেছি, সরস্বতী, লক্ষ্মী, এই অনেক কিছু দেখেছি আমরা। আরও তুমি যদি মনসা পুজো, শীতলা পুজো, এইসব আমরা দেখেছি। কিন্তু রাম, আমাদের রামায়ণে পড়া রাম, উপেন্দ্র কিশোরের রাম, কৃত্তিবাসের রাম, তুলসীদাসের রাম, কেউ এইরকম কেউ বলেননি। কোনো মহাকাব্যে, কোনো গল্পের কোনো রাম বলেননি আমার নাম করে মসজিদের সামনে গিয়ে ডিজে বাজাও। তাহলে রামনবমীকে কেন্দ্র করে আরেক লট গুতোগুতি হলো। রামনবমীটা হয়ে যাওয়ার পরে এবারে একটা পাল্টা পোলারাইজেশন করতে হবে ওয়াক অফ বিলকে ব্যবহার করে। তাহলে এবারে এতদিন হিন্দুদের অ্যালাউ করছিলাম, এবার মুসলমানদের অ্যালাউ করি। সিদ্দিকুল্লাহ, তুমি তোমার দলবল নিয়ে নেমে পড়ো, আরও গুতোগুতি করে দাও। মুর্শিদাবাদে করো, মালদায় করো, এখানে করো, ওখানে করো, সেখানে করো। এই সব মিলিয়ে এই পরিবেশ প্ল্যান করে তৃণমূল বিজেপি, আমি তোমায় ট্র্যাজেক্টরি ধরে ধরে বললাম, দুটো দল পরিকল্পনা করে, এবং দুজনেরই আনন্দ, দুজনেই লাফাচ্ছে, তিড়িং বিড়িং করে মহানন্দে লাফাচ্ছে। দুজনেই জানে ইউসুফ পাঠানের থাকার দরকার নেই, ওখানে চা খাক, ওকে এমপি করাই হয়েছে যাতে ও বিপদের সময় চা খেতে চলে। আমার সেটাই সবচেয়ে অদ্ভুত লাগলো যে উনি বলছেন যে কাম আফটারনুন, দ্যাট ইজ ওয়াট হ্যাভিং টি, মানে আমরা শোনো, এই কংগ্রেসেরই এমপি এহসান জাফরি গুজরাটে গণহত্যা চলাকালীন নিজে দাঁড়িয়ে থেকে সরবেন না। তিনি, তার সোসাইটি, তার আশেপাশের লোকজন, তারা আক্রান্ত হচ্ছে। এহসান জাফরি বারবার সেই সময় নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী, সরকারকে ফোন করলেন, পুলিশকে ফোন করলেন। এমপিকে পুড়িয়ে মেরে দিয়েছিল বজরং দল তার কোয়ার্টারে ঢুকে গিয়ে, কিন্তু এহসান জাফরি পালিয়ে যাননি। আমরা আমাদের ছোটবেলা থেকে জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের বাংলায় দেখেছি সাম্প্রদায়িক টেনশন হলে সিপিএমের নেতারা সামনে দাঁড়িয়ে থেকে সমস্যা সমাধান করার জন্য, তারা শান্তি বজায় রাখার জন্য সামনে দাঁড়িয়ে থেকে ব্যবস্থা নেয়। মমতা ব্যানার্জির আমলে ঘেটে ঘুটে গেল, এবং আমি তোমাকে বলছি এটা ইচ্ছে করেই করা হয়েছে। ইউসুফ পাঠানের মতো লোকেদেরকে নেতা মন্ত্রী, এমপি টেমপি এইসব করা হয়েছে যাতে করে এই গন্ডগোলটা দেখলে এরা ব্লাইন্ড আই দে ক্যান টার্ন আ ব্লাইন্ড আই। এর আগে বসিরহাট হয়েছিল, নুসরাত জাহানকে দেখেছিলেন, তিনি কোথাও ছিলেন না মার্কেটে। এই ধরনের লোকেদের ইচ্ছে করে রাজনীতিতে আনা হয় যাতে এদেরকে সামনে রেখে, অধীর চৌধুরী যদি ওখানে থাকতেন, ওই যে ঈশা খান কংগ্রেসের যিনি এমপি হয়েছেন, রেসপন্সিবল লোক, মোথাবাড়িতে যখন হয়েছিল চেষ্টা চেষ্টা করছে এই ঘটনার মধ্যেও শামশেরগঞ্জে না কোথায় ওর কনস্টিটুয়েন্সির মধ্যে, যেখানে ইভেন অনেক লোক তো মালদায় পালিয়ে গেছে, তাদের ঢোকার চেষ্টা করছেন, বলছেন অ্যাডমিনিস্ট্রেশন অ্যালাউ করছে না। আজকে মোহাম্মদ সেলিম গিয়েছেন। তাহলে যারা রেসপন্সিবল তারা ঢুকে ইন্টারভেন করে শান্তি বজায় রাখার চেষ্টা করবে, আর যারা ইরেসপন্সিবল তারা এই গন্ডগোলটা বাড়তে দেওয়ার চেষ্টা করবে। এটা প্ল্যান হচ্ছে 26-এর ভোট আরও যত এগিয়ে আসবে এই গন্ডগোলটা বাড়াও এবং পোলারাইজেশন করো। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা বলতে পারি, উত্তরবঙ্গেও এরকম যখন ঘটনা ঘটেছিল তখন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি সেখানে ছিলেন, সেখানেও এই ওনাকে ঢুকতে দেওয়া নিয়ে, উনি ওখানে গিয়ে জাস্ট পরিবারের সঙ্গে দেখা করা নিয়ে সেখানেও সমস্যা তৈরি হয়েছে। এবং এটা আমরা বারবার দেখছি যে ইভেন যখন আমরা তিলোত্তমার ক্ষেত্রে দেখেছিলাম যে ওনার বডিকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তখনও ডিওয়াইএফআই
পুরো ওখানে ছিল SFI সেদিন রাত্রিরে, SFI DYFI সবাই, মীনাক্ষী দি ওখানে ছিলেন। ঠিকই সুজনদা ঠিকই বলছো এটা। সুজনদা একটা প্রশ্ন তোমাকে করব, সেটা হচ্ছে আগামী 20 তারিখ আমাদের ব্রিগেড রয়েছে, একটু জানতে চাইবো কীরকম প্রস্তুতি, এবং 26-এর নির্বাচন তো ধরেই নিতে পারি আমরা যে নির্বাচনের দামামা বেজে গেল, যদি নির্বাচন এবং 2020 ব্রিগেড নিয়ে একটু বলো। না, এবার তো অন্য সময় ব্রিগেড, এমনিতে ভোটের আগে ব্রিগেড হয় অনেক সময়। কমিউনিস্ট পার্টিটা যে ঠিক সবটা খালি ভোটের জন্য যা খুশি তাই ভোটে জেতার জন্য করব, এরকম পার্টি নয়, নীতিবোধ সম্পন্ন পার্টি। তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই 20শে এপ্রিল দুপুরবেলা বিকেলবেলা উত্তাপের মধ্যে শ্রমজীবী মানুষদের ডাকে ব্রিগেডের জন্য মানুষকে সংগঠিত করার আহ্বান। অসময়ের ব্রিগেড এবং গরমকালের ব্রিগেড। কারা ডেকেছেন? কৃষকরা ডেকেছেন, শ্রমিকরা ডেকেছেন, ক্ষেতমজুররা ডেকেছেন, বস্তিবাসীরা ডেকেছেন, এবং তারাই ব্রিগেডে মূলত বলবেন। আমাদের রাজনীতিতে তো সমাজের গায়ে গতরে খেটে খাওয়া মানুষের কণ্ঠস্বরকে নিয়ে আসার নিরন্তর চেষ্টা বামপন্থীরা আমরা করে যাই, আর উল্টো দিকে বড় লোকের দলগুলোর এজেন্ডা থাকে, তাদের প্ল্যান থাকে হচ্ছে যে রাজনীতিকে সাধারণ মানুষ যাতে রাজনীতিতে অংশগ্রহণ না করে, আমরা ওপর থেকে লুটতরাজ চালিয়ে যাব, মানুষকে টুপি পরিয়ে যাব, বোকা বানিয়ে যাব, যে কারণে নুসরাত বা ইউসুফ পাঠানদের এমপি করতে হয়। বড় লোকের দলগুলো সেইটা প্ল্যান থাকে, আর আমাদের প্ল্যান হচ্ছে সাধারণ মানুষের কথা, খেটে খাওয়া মানুষের কথা, গরিব, নিম্ন মধ্যবিত্ত শ্রমজীবী মানুষ, যিনি দিন আনেন দিন খান, যার কাজ নেই বা কাজ থাকলেও জব সিকিউরিটি নেই, যার স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে, যার পিএফ পেনশন গ্র্যাচুইটি আটকে গেছে, যার অসুবিধা হচ্ছে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বেড়ে গেলে, বা ওষুধের দাম বা কারেন্টের খরচ বেড়ে গেলে, যে ফসলের দাম পাচ্ছে না, যে রোজের টাকা পাচ্ছে না, সেই লোকের কথা সামনে নিয়ে আসা। সেই দিক থেকে দেখতে গেলে এইবারের ব্রিগেড ইউনিক। ঠিক বামপন্থী নেতৃত্বরা, তরুণ নেতারাও বলবেন সবই, তবে একেবারে শ্রমজীবী মানুষের সাথে প্রত্যেক দিনের পথ চলা যাদের, তারা কি বলছেন এই বার্তা বাংলার রাজনীতিতে, সেই অর্থে একটা নতুন করে আমি যে এতগুলো কথা তোমায় বললাম, তার মানে বাংলার রাজনীতিতে ভাষ্য, ন্যারেটিভ আবার ফিরিয়ে আনতে হবে মূল স্রোতে, রুজি রুটির কথাগুলো। তাহলে সেই কথাগুলো সব থেকে বেশি ভুক্তভোগী অংশের নেতারা বলবেন। এবং তুমি যদি সেই অর্থে দেখো, ঠিক আছে, আমি এটা অস্বীকার করবো না, ডেফিনেটলি এই ব্রিগেড থেকে আমরা, এটা তো গেট টুগেদার নয়, ডেফিনেটলি এই ব্রিগেড থেকে আমরা আগামী বিধানসভা নির্বাচন সহ আগামী দিনের লড়াইয়ের উত্তাপ নিয়েই বাড়ি ফিরতে চাই, তার বার্তা নিয়ে বাড়ি ফিরতে চাই। প্রস্তুতি শুরু হয়েছে, অসংখ্য মানুষ রেডি হচ্ছেন, তারা তাদের মতো করে আসবেন, গামছা, জলের বোতল, টুপির বন্দোবস্ত করা হয়েছে। আমি তোমায় বলছি, বামপন্থীরা বলেই ধক এপ্রিল মাসে ব্রিগেড ডাকার, এটা আর বাকিদের হতো না। এই লক্ষ লক্ষ মানুষ সেই দিন আসবেন, খেটে খাওয়া মানুষ আসবেন, এসে তারা এই বার্তা দিয়ে যাবেন যে জীবন যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লড়াইয়ের উত্তাপ, সেই উত্তাপ বৈশাখের উত্তাপের থেকে বেশি। মুক্তির লড়াইয়ের উত্তাপ নিয়ে আমরা 26-এর নির্বাচনের দিকে এগোবো, এবং সেইটাই আমাদের সকলের তাকিয়ে থাকার দিকে। সৃজন বকবক করে ফেলেছি, চালা। হ্যাঁ, সৃজন বললো অনেক কথা, আমরা শুধু একটাই কথা বলবো, সেটা হচ্ছে 26-এর নির্বাচনে সরকার যেই গঠন করুক, নির্বাচনের ইস্যুগুলো যেন থাকে মানুষের রুজি রুটির, এবং মানে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এইটুকুই বলার। আপনাদের চোখ থাকুক মাইকনের ইউটিউব চ্যানেলে, আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আপনারা ফলো করতে পারেন। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। থ্যাংক ইউ।